হ্যালো ক্লাস 11। আজকে আমরা প্রথম ক্লাস জীবন বিজ্ঞানে তোমাদের যে বায়োলজিক্যাল সায়েন্স রয়েছে সেই বায়োলজিক্যাল সায়েন্সের প্রথম ক্লাস আমরা শুরু করব। আমাদের প্রথম যেটা চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে জীববিদ্যার গোড়ার কথা। এখান থেকে দু তিনটে শর্ট প্রশ্ন তো আসেই, কিন্তু শুধু প্রশ্নের জন্য তো নয়, আমরা জীবন বিজ্ঞানটা পড়বো কেন, মানে হোয়াই জীবন বিজ্ঞান, হোয়াই বায়োলজি, অ্যান্ড কেন আমরা জীবন বিজ্ঞানের দিকে যাব, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। একটা রিসেন্ট ট্রেন্ড রয়েছে, রিসেন্ট ট্রেন্ড বলবো না, এটা অনেক দিন আগে থেকে একটা ট্রেন্ড রয়েছে, কোনো সাবজেক্ট হিসেবে ধরা যায় না, বা পেশার ক্ষেত্রে অর্থাৎ তোমাদের কেরিয়ার চয়েসের ক্ষেত্রে তোমরা বায়োলজিকে ততটা গুরুত্ব দিতে চাও না, দেখা গেছে এটা। তো আজকে আমরা সেই ভুল ধারণাটা বা সেই ভুল যে একটা কনসেপশন রয়েছে যে বায়োলজি পড়ে লাভ নেই বা বায়োলজি পড়ে কিছু হবে না, তো সেইটা কেন করব না সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এটার একটা মূল কারণ, এই ধারণাটা জন্মানোটার মূল কারণ সেটা হচ্ছে যে আমরা বায়োলজির বিভিন্ন দিক সম্পর্কে সেইভাবে জানি না, বা জানলেও সেগুলো শুধুমাত্র টার্ম হিসেবে জানি, তার অ্যাপ্লিকেশান সম্পর্কে জানি না, বা আমরা যে আদৌ সেগুলো অ্যাচিভ করতে পারি সেগুলো সম্পর্কে আমাদের আইডিয়াটা নেই। প্রথমে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে বায়োলজি মানে কি। বায়োলজিকে যদি আমরা শব্দটাকে আমরা ভাঙি তাহলে আমরা পাবো বায়োস আর লোগোস। এটা ছোটোবেলাতেই পড়েছো, ক্লাস 9 বা 10-এও পড়া হয়েছে এটা। বায়োস শব্দের অর্থ হচ্ছে লাইফ, আর লোগোস শব্দের অর্থ হচ্ছে স্টাডি। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে যাব? জীবনকে স্টাডি করা বা জীবনকে নিয়ে পড়াশুনো করা। তো এইবার আমরা যাব যেটাতে, সেটা হচ্ছে যে কেন পড়ব জীবন বিজ্ঞান। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিষয় হিসেবে জীবন বিজ্ঞান, তারপরে আমরা আলোচনা করব পেশা ক্ষেত্রে জীবন বিজ্ঞানের কী গুরুত্ব রয়েছে বা কী কী পেশার ক্ষেত্রে আমরা জীবন বিজ্ঞানকে কাজে লাগাতে পারি। প্রথমে আমরা আসছি বিষয় হিসেবে জীবন বিজ্ঞানে। জীবন বিজ্ঞানকে যদি আমরা বিষয় হিসেবে দেখি তাহলে আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বিভিন্ন যে বিষয়গুলো পৃথিবীতে রয়েছে সেগুলোর সাথে বায়োলজির কী কী যোগ রয়েছে। হ্যাঁ, এবার আমি একটা জিনিস বলি তোমাদেরকে, যেটা তোমরা আগে ততটা জানো কি না জানি না, কিন্তু আমি আজকে ক্লিয়ারলি তোমাদেরকে বলছি, পৃথিবীতে যে কটা সাবজেক্ট রয়েছে অর্থাৎ যে কটা বিষয় রয়েছে, সেটা হতে পারে ইতিহাস, সেটা হতে পারে ভূগোল, সেটা হতে পারে অর্থনীতি, সেটা হতে পারে ভাষা, সেটা হতে পারে পরিবেশ, সেটা হতে পারে অঙ্ক, সেটা হতে পারে কেমিস্ট্রি, সেটা হতে পারে ফিজিক্স, সেটা হতে পারে প্রত্নতত্ত্ববিদ্যা, সেটা হতে পারে এমনকি ধর্ম, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ স্টাডি, জেন্ডার স্টাডি, ইচ অ্যান্ড এভরিথিং, বা ফাইন আর্টস। ঠিক আছে, ফাইন আর্টস মানে হচ্ছে তোমার আঁকা, নাচ, গান, সমস্ত কিছুর সাথে একটা বায়োলজির প্রগাঢ় যোগাযোগ রয়েছে। সব কিছু নিয়ে তো আমরা আলোচনা করতে পারবো না, তো আমরা সেই জন্য আমরা কয়েকটা বিষয়কে আমরা বেছে নিচ্ছি যে কিভাবে তাদের সাথে বায়োলজির যোগাযোগ রয়েছে। প্রথমে আমরা দেখব সেটা হচ্ছে যেটা আমাদের কাছে খুব পরিচিত, সেটা হচ্ছে পরিবেশের সাথে বায়োলজির যোগাযোগ। তোমরা অলরেডি সবাই জানো যে আমাদের যে পরিবেশ বা এনভায়রনমেন্ট, সেটাকে সুরক্ষা করা আমাদের নিজেদের স্বার্থেই খুব জরুরি। তো আমরা যদি সেই পরিবেশ সম্পর্কে না জানি তাহলে আমাদের পক্ষে সেটা সুরক্ষা করাও সম্ভব নয়। পরিবেশ সম্পর্কে জানতে গেলে আমাদেরকে জানতে হবে পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে এবং তার বিভিন্ন সজীব উপাদান সম্পর্কে। কথাটায় যেটাই জোর দিলাম, সজীব, হ্যাঁ সজীব, অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী। তো এই উদ্ভিদ বা প্রাণী সম্পর্কে জানতে গেলে আমাদেরকে বায়োলজিটা জানতে হবে। না জানলে আমাদের পক্ষে তাদের সুরক্ষা করা বা তাদের থেকে কি বেনিফিট পাবো বা তাদের থেকে কি ক্ষতিকারক জিনিস আসতে পারে বা তাদেরকে কিভাবে ব্যবহার করব বা কতটা ব্যবহার করব, সমস্ত কিছু কিন্তু আমরা বায়োলজির মাধ্যমে নির্ধারণ করতে পারবো। আমরা চলে আসি যেটাতে, সেটা অঙ্ক। অঙ্ক অঙ্ক প্রথমে অঙ্কের সাথে জীবন বিজ্ঞানের কি রিলেশন রয়েছে? হ্যাঁ, অঙ্কের সাথে কিন্তু জীবন বিজ্ঞানের একটা বেশ বড় রিলেশন রয়েছে। কীরকম রিলেশন না, আমরা যদি রিসেন্ট লাস্ট কয়েক বছরের নোবেল প্রাইজ দেখি, মানে ধরো প্রায় আজ থেকে যদি
পিছিয়ে যাই 10-12 বছর, 10-12 লাস্ট ধরো 10-12 বছরের যদি আমরা নোবেল প্রাইজ দেখি, যেটা জীবন বিজ্ঞানের নোবেল প্রাইজ, সেটার ক্ষেত্রে আমরা দেখব যে ম্যাথমেটিশিয়ানরা জীবন বিজ্ঞানের ক্ষেত্রে নোবেল প্রাইজ পেয়েছেন। এটা কি করে সম্ভব? ম্যাথমেটিশিয়ানরা কিভাবে নোবেল প্রাইজ পেতে পারেন জীবন বিজ্ঞানে? ম্যাথ তো ম্যাথ, জীবন বিজ্ঞান তো জীবন বিজ্ঞান না। ম্যাথের একটা প্রগাঢ় যোগাযোগ রয়েছে জীবন বিজ্ঞানের সাথে, বা জীবন বিজ্ঞানের একটা প্রগাঢ় যোগাযোগ রয়েছে ম্যাথের সাথে। আমরা জানি যে জীবন বিজ্ঞান পড়তে গিয়ে সেটা হচ্ছে যে এখন যে জিন, অর্থাৎ যে আমাদের যে শরীরের যে বিভিন্ন জিন রয়েছে, সেই জিন সম্পর্কে আমরা জানি, মলিকিউল সম্পর্কে আমরা জানি, কিন্তু বা নিউরোসায়েন্স সম্পর্কে আমরা জানি, নিউরোসায়েন্স অর্থাৎ স্নায়ুতত্ত্ববিদ্যা। কিন্তু এই স্নায়ুতত্ত্ববিদ্যা, নিউরোসায়েন্স এবং জেনেটিক্স বা বিভিন্ন মলিকিউল বা জেনেটিক্সের যে বিভিন্ন ল, এই সমস্ত কিছুই কিন্তু এই অঙ্কের সাথে একটা তাদের লিঙ্ক রয়েছে। কীরকম লিঙ্ক রয়েছে না, আমরা মেন্ডেলিয়ান সূত্রের ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে রেশিও, যে একটা জিন কত রকমভাবে সে কোন প্রবাবিলিটিতে সে বিস্তৃত হতে পারে, বা কোন 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 গ্যামেট সে তৈরি করতে পারে। তোমরা মেন্ডেলের তত্ত্ব সম্পর্কে পড়েছো ক্লাস 9-10-এ। তো এই যে এই ব্যাপারগুলো, এই মানে এই যে তত্ত্বগুলো প্রমাণ করতে গেলে অঙ্কের একটা প্রবল দরকার রয়েছে, বা অঙ্কের সাহায্যে আমরা এগুলো প্রমাণ করতে পারি। বা যেসব হাইপোথিসিস এখনও অবধি আমরা হাইপোথিসিস অর্থাৎ বিভিন্ন তত্ত্ব, যেসব হাইপোথিসিস এখনও আমরা সেভাবে প্রমাণ করতে পারিনি, কিন্তু সেগুলো আমরা জানি যে বিজ্ঞানীরা বুঝতে পারছেন যে সেই দিকে একটা গড়াতে পারে, তো সেগুলোকে আমরা ম্যাথমেটিক্সের সাহায্যে সেগুলো সম্পর্কে আমরা অনেকটা বিস্তৃত জ্ঞান লাভ করতে পারি। অর্থাৎ কোনো কিছুই সম্ভব নয় যদি আমাদের স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্সের যে বিভিন্ন যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানগুলোর সাথে বায়োলজিকে জড়িয়ে না ফেলি। বা ধরো একটা আমরা অণুজীবের যে আজকে আমরা দেখছি যে আজকে আমরা আমরা যে আরও একটা একদম লাইভ এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে যে করোনা। আমরা যে পরিস্থিতিতে আজকে অনলাইন ক্লাস করেছি, সেই করোনার যে ধরো যে বিস্তৃতি কীরকমভাবে হতে পারে, কত দিনে কতটা ছড়াতে পারে, বা কীভাবে কমলে কীরকমভাবে লকডাউন করলে, কতদিন লকডাউন করলে এটা কমতে পারে, বা কতদিন সময় লাগতে পারে, এই সমস্ত কিছুর সাথে কি একটা ম্যাথের যোগাযোগ নেই? তোমরা কি বলো, জানাবে আমাকে। এরপর আমরা আসবো, সেটা হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রির সাথে তো বড়ই যোগাযোগ রয়েছে। কেমিস্ট্রি ছাড়া বায়োলজি অচল, এবং বায়োলজি ছাড়াও কিন্তু কেমিস্ট্রি বেশ খানিকটা অচল। যেরকম ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বায়োলজি অর্থাৎ জীবের যে বিভিন্ন যে অণু বা অণু বা যৌগ বা মৌল, এই যৌগ বা মৌল, এই সমস্ত কিছু নিয়েই তো কেমিস্ট্রি গঠিত। সেরকম বায়োলজিও আমরা জানি পৃথিবীর যে কোনো জিনিসই ম্যাটার বা যৌগ বা মৌল দিয়ে গঠিত। তো সেই যৌগ বা মৌলগুলো বুঝতে গেলে আমাদেরকে কেমিস্ট্রিটা জানতেই হবে। এরপর আসছি আরেকটা কঠিন সাবজেক্ট যেটা আমরা পড়ে থাকি, সেটা হচ্ছে ফিজিক্স। ফিজিক্সের সাথে কি সত্যি কোনো যোগাযোগ রয়েছে? অবশ্যই যোগাযোগ রয়েছে। ফিজিক্স কি? ফিজিক্স যেটা নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে ম্যাটার্স নিয়ে, অর্থাৎ বস্তু এবং গোটা ইউনিভার্সটা কিভাবে পরিচালিত হচ্ছে। তো ইউনিভার্স যেভাবে পরিচালিত হচ্ছে তা ফিজিক্সের বিভিন্ন লজ রয়েছে, যেগুলো দিয়ে আমরা ডিটারমাইন করি যে কীরকমভাবে জিনিসগুলো ঘটছে, সেই জিনিসগুলো কীভাবে আমরা কন্ট্রোল করতে পারি, সমস্ত কিছু ফিজিক্সের আন্ডারে পড়ে। তো আমরা বায়োলজির সাথে কিভাবে যোগাযোগ আছে ফিজিক্সের? না, আমরা যদি ফিজিক্সটা না জানি তাহলে আমরা বায়োলজিটা জানতে পারবো না, এবং বায়োলজিটা যদি আমরা না জানি তাহলে একটা সার্টেন পোর্শনের ফিজিক্স আমাদের পক্ষে উদ্ধার করা সম্ভব নয়। প্রথমে যেটা আসে সেটা হচ্ছে খুব ইজি ব্যাপার, ফিজিক্স তৈরি করলো কে? মানুষ, তাই তো? মানুষের ব্রেন এই পুরো ব্যাপারটা সাবজেক্টটাকে নিয়ে ডিল করছে। তাহলে মানুষের ব্রেন কোন দিকে যাচ্ছে বা কিভাবে কাজ করলে সে এই তত্ত্বটা সম্পর্কে, এই যে বিশাল যে আমাদের যে ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডের যে বিভিন্ন যে আঙ্গিক, সেই আঙ্গিকগুলো নিয়ে যে আমরা আলোচনা করছি প্রতিনিয়ত, সেই প্রতিনিয়ত আলোচনাগুলোতে অংশ নিচ্ছে আমাদের মস্তিষ্ক। তার মানে মস্তিষ্ক যা শরীরের পার্ট, মানে একটা মানুষের মাথার একটা অংশ নয়, মাথাটাই মস্তিষ্ক বলছি আমরা।
সেই মস্তিষ্ক থেকেই আমরা উদ্ভূত করছি না, আমরা বুঝতে পারছি যে এই ইউনিভার্সে কীভাবে সমস্ত কিছু ঘটছে বা আমরা সেটাকে আবিষ্কার করার চেষ্টা করছি। তো আমরা এই রকমভাবে, এটা যেরকম জীবনবিজ্ঞান থেকে ফিজিক্সের দিকে আমরা যাচ্ছি, সেরকম ফিজিক্স থেকেও আমরা জীবনবিজ্ঞানের দিকে আসছি। কীরকমভাবে না, একটা ছোট্ট এক্সাম্পল, সেটা হচ্ছে আমরা জানি যে মাটির যে উদ্ভিদ যে মাটি থেকে জল সংগ্রহ করে, সেটা কি করে না, জলটাকে শোষণ করে, সেই শোষণ করে ব্যাপন এবং অভিস্রাবণ প্রক্রিয়াতে সে নিয়ে যায় কোন দিকে না, অনেকটা উপরে। এবার তোমরা জানো যে গাছের উচ্চতা কিন্তু খুব কম কিছু হয় না, গাছ বেশ উঁচু হয় অনেক সময়, যেরকম বাওয়াব গাছ বেশ কয়েক ফুট মানে বেশ কয়েক শত ফুট উপরে। তাহলে এই জলটা উঠছে কিভাবে? শুধুমাত্র কি ব্যাপন বা অভিস্রাবণ প্রক্রিয়ায়? না, এর সাথে কিন্তু ফিজিক্সেরও একটা যোগাযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন যে অণু পরমাণু, আমরা জানি আমাদের শরীর গোটাটাই তৈরি হচ্ছে বিভিন্ন যৌগ বা মৌল দিয়ে। সে কোষ দেখো বা অন্য কিছু দেখো বা উৎসেচক দেখো, ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত কিছুই একটা অণু পরমাণু দিয়ে তৈরি হচ্ছে। এই অণু পরমাণুর মধ্যেকার টান, তারা কীভাবে, এই সমস্ত কিছু কিন্তু ফিজিক্সের ল দিয়ে আমরা বুঝতে পারি। এছাড়া চলন গমনের কার্যকারিতা, আমরা হাঁটছি, দৌড়াচ্ছি, কিভাবে হাঁটলে আমরা মানে কোন মেকানিজমে আমরা হাঁটছি, বা শুধু আমরা নয়, বিভিন্ন জীব, চিতাবাঘের যে এত স্পিড, তো এই পেশির যে কাজ, তো এই কাজগুলো যে আমরা আরও ভালো করে বুঝতে পারবো যদি আমরা ফিজিক্স সম্পর্কে, ফিজিক্সের গতিবিজ্ঞান বা কী ধরনের তাদের সেই গতিবিজ্ঞানের বিভিন্ন জায়গা সম্পর্কে যদি আমরা জানি, তাহলে সেগুলো আরও ভালোভাবে বুঝতে পারবো। এছাড়া অভিকর্ষজ বলের কী প্রভাব রয়েছে আমাদের শরীরের ওপর, তাছাড়া এনার্জি কীভাবে কাজ করছে, অর্থাৎ এটিপি দিয়ে আমরা সমস্ত কাজ করি, আমাদের শরীরের যে মূল শক্তির উৎস সেটা হচ্ছে এনার্জি বা এটিপি, সেই এটিপি কীভাবে কাজ করছে বা কী প্রসিডিওরে কাজ করছে, কীভাবে এটিপি তৈরি হচ্ছে, সেখানে কিন্তু আমরা একটা বড় জায়গা বা বড় ফিজিক্সের একটা বড় রোল রয়েছে। এছাড়াও আমরা আরও একটা জিনিস দেখতে পাবো, সেটা তোমরা একটু হায়ার অর্ডারে গিয়ে দেখতে পাবে, সেটাকে বলা হয় ফিজিক্সের একটা জায়গা বা অঙ্কের একটা জায়গা হচ্ছে ফিবোনাচি সিকোয়েন্স। ফিবোনাচি সিকোয়েন্সটা কি না, আমাদের পৃথিবীতে এক ধরনের মানে এই যে ফুল কীরকমভাবে ফুটলে সে সবথেকে বেশি আলো পাবে, বা ফার্নের পাতা কোনভাবে সে যখন একদম ছোট্ট পাতা থেকে সে যখন একদম পূর্ণ বিস্তৃত পাতা হচ্ছে, সেই পাতাটা কিভাবে খুললে, কোন সজ্জায় সজ্জিত হলে সে সবথেকে বেশি আলো পাবে, সে সবথেকে বেশি রোদ পাবে, সে সবথেকে বেশি জল পাবে, বা সে তার উপাদানগুলো পাবে। বা আমাদের হাতের মুঠো কিভাবে খুললে, আমরা তো ছোটোবেলায় হাত মুঠো বন্ধ করে করি, এবং আমাদের এই যে পুরো শরীর বা পুরো সমস্ত যে জীবজগৎ, এই জীবজগতে দেখা গেছে একটা সিকোয়েন্স অনুযায়ী চলে, সবাই নয় তবে অনেক কিছুই দেখা যাচ্ছে। এটাকে বলা হয় ফিবোনাচি সিকোয়েন্স। এর আরেকটাও নাম রয়েছে, সেটা হচ্ছে গোল্ডেন রেশিও। তো গোল্ডেন রেশিও নিয়ে আজকে আমরা আলোচনা করব না। তো এটা কিন্তু একটা ফিজিক্সের জিনিস। তো এই ফিজিক্সের তাহলে আমরা বুঝতে পারছি যে ফিজিক্সের বিভিন্ন আসপেক্টের সাথে জীবনবিজ্ঞানের একটা প্রগাঢ় যোগ রয়েছে, দুটোর সাথে দুজনেরই লিঙ্ক রয়েছে। কেমিস্ট্রি তো আমরা জানি, আলোচনা করলাম। এছাড়া এরপর আমরা আর্টসের কিছু সাবজেক্টে, যেটা আমরা ভেবে থাকি যে আর্টসের সাথে আবার কি যোগ হবে সায়েন্সের, না, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ভাষা, সমস্ত কিছুর সাথে বায়োলজির একটা যোগ রয়েছে। ইতিহাসের সাথে কীরকম যোগ রয়েছে না, ইতিহাস আমরা যদি একদম প্রাচীন থেকে শুরু করি, তাহলে ইভলিউশন কিভাবে হয়েছে বা সমাজ কিভাবে পাল্টেছে, কৃষিকাজ কিভাবে শুরু হলো, কৃষিকাজ কিভাবে আবার মানে এই আজকের এই অবস্থানে পৌঁছলো, এই সমস্ত কিছু যদি আমরা দেখতে পাই, সমাজের যে বিবর্তন, সেই বিবর্তন তো হয়েছে মানুষের হাত ধরেই। তো মানুষকে বুঝতে গেলে ইতিহাসটা বুঝতে হবে, আর মানুষের যে জীবনধারার যে পরিবর্তন, সেটা বুঝতে গেলে কেন পরিবর্তন হলো, কী পরিস্থিতিতে পরিবর্তন হলো, সেটা বুঝতে গেলে জীবনবিজ্ঞানকেও বুঝতে হবে। ভূগোল,
ভূগোল বিভিন্ন যে পৃথিবীর যে বিভিন্ন জায়গা, সেই জায়গা অনুযায়ী মানুষের কী কী পরিবর্তন হয়েছে, জীবের কী কী পরিবর্তন হয়েছে, জীব কীরকমভাবে নিজেদেরকে মানিয়ে নিচ্ছে তার সাথে, অর্থাৎ ইভলিউশন, তাদের যে বিবর্তন, এই বিবর্তনে কিন্তু ভূগোলের একটা বড় হাত রয়েছে। ভারতবর্ষের মানুষের যেরকম উচ্চতা বা যেরকম গায়ের রং, সেরকম নিশ্চয়ই একজন আলাস্কায় বসবাসকারী মানুষের নয়। কেন নয়? কেননা তাদের যে এনভায়রনমেন্ট, এর একটা বড় প্রভাব রয়েছে। অর্থাৎ ভূগোলটাও আমাদেরকে জানতে হবে। একটা মানুষের চরিত্র, একটা মানুষের শারীরিক গঠন সম্পর্কে জানতে গেলে আমাদেরকে তার আশেপাশের পরিবেশ, ভূগোল, মাটি, জলবায়ু সম্পর্কে জানতে হবে। অর্থনীতি, কীভাবে অর্থনীতি ডিপেন্ড করছে না কর্মক্ষমতা থেকে শুরু করে সেই দেশে কীরকমভাবে আমরা জীবনের শক্তিকে পরিচালিত করলে আমরা অর্থনীতিকে সবল করতে পারবো, বা কী ধরনের চাষাবাদ করলে আমরা অর্থনীতিতে সবল হতে পারবো, এই সমস্ত কিছু, অর্থাৎ অর্থনীতির সাথে জড়িয়ে যাচ্ছে এখানে জীবন বিজ্ঞান। ভাষা, মানুষ কোন ভাষায় কথা বলে, কিভাবে তারা কথা বলে, এটাও কিন্তু জীবন বিজ্ঞানের সাথে লিঙ্ক রয়েছে। অর্থাৎ আমাদের যে গলার স্বর, এই গলার স্বরটা বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে আমাদের শরীরের গঠন। সেই গলার স্বর দিয়ে একসময় তৈরি হবে ভাষা। কিভাবে বিভিন্ন ভাষা এলো, সেই ভাষাগুলো কোন পরিবেশে বা কোন পরিস্থিতিতে তৈরি হলো, কী রকমভাবে তৈরি হলো, এবং কীভাবে আমরা এগুলোকে দেখতে পাবো যে জীবনের সাথে জড়িয়ে গেছে, সেটা এটার সাথেও, তার মানে জীবন বিজ্ঞানের সাথে একটা লিঙ্ক আমরা দেখতে পাবো। তো এই গেল বিভিন্ন বিষয়ের সাথে জীবন বিজ্ঞানের যোগাযোগ। এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যে মনে হয় যে এই জায়গাটা বুঝতে পারছো না, বা এটাই কি সত্যিই লিঙ্ক আছে, তাহলে আমাকে বলো, আমি আর একটু ডিটেলে আলোচনা করব। একটা ক্লাসের মধ্যে তো সমস্ত কিছু ডিটেলে আলোচনা করা সম্ভব নয়, তাই পারছি না। আচ্ছা, আমরা পরের টাতে আবার চলে যাচ্ছি। এরপর আমরা দেখব যে জীবন বিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে। জীবন বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে পিওর সায়েন্স, অর্থাৎ যেগুলো নিয়ে আমরা শুধুমাত্র জীবন বিজ্ঞানের যে বিভিন্ন শাখা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। তার মধ্যে কি কি রয়েছে? তার মধ্যে প্রথমে আলোচনা করে প্রাণী নিয়ে, বটানি আলোচনা করে গাছ নিয়ে, আর ফিজিওলজি আলোচনা করে শুধুমাত্র মানুষের শরীর নিয়ে। এবার আমরা এখন এই তিনটে আমরা লিখিনি, কারণ এই তিনটে তোমরা অলরেডি জানো। এছাড়া যেগুলো রয়েছে, সাইটোলজি, কোষ, অর্থাৎ কোষ নিয়ে আলোচনা করা হয়। এখানে কোষের স্টাডি করা হয়, কোষের গঠন নিয়ে স্টাডি করা হয়। মরফোলজি, গঠন, বিভিন্ন প্রাণীর যে বিভিন্ন প্রাণী এবং মানুষের যে শরীরের যে গঠন, সেগুলো নিয়ে আলোচনা করা হয়। অ্যানাটমি, মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে আলোচনা করা হয়। প্যাথোলজি, বিভিন্ন রোগ সংক্রান্ত, যে রোগ কীভাবে তৈরি হচ্ছে, সেই রোগ কীভাবে সারানো হবে, সেই নিয়ে আলোচনা করা হয়। জেনেটিক্স, জিন সংক্রান্ত আলোচনা। ফিজিওলজি কি আমরা বললাম, জুলজি, বটানি, ফিজিওলজি আগেই বললাম, শরীরবিদ্যা। আচ্ছা, ট্যাক্সোনমি, কীভাবে এই ট্যাক্সোনমি একটা বড় জায়গা, ট্যাক্সোনমি নিয়ে আমরা পরে আলোচনা করব, পরের চ্যাপ্টারেই রয়েছে ট্যাক্সোনমি কি না, ট্যাক্সোনমি হচ্ছে বিভিন্ন প্রাণী বা উদ্ভিদ বা অণুজীব, এদেরকে কোন কোন পর্যায়ে কিভাবে আমরা শ্রেণীবিভাগ করেছি, সেটা নিয়ে আলোচনা। ইভলিউশন, অর্থাৎ বিবর্তন, প্রাণী কিভাবে বিবর্তিত হয়েছে, জীব কিভাবে সৃষ্টি হলো, প্রাণ কিভাবে সৃষ্টি হলো, তাই নিয়ে আলোচনা। প্যালিওন্টোলজি হচ্ছে একদম পুরাকালে যেসব ফসিল পাওয়া গেছে, আজকে এসে আমরা যেসব ফসিল পাচ্ছি, সেগুলো নিয়ে আলোচনা। হিস্টোলজি, ইকোলজি। হিস্টোলজি হচ্ছে কি বিভিন্ন কলা সম্পর্কে আলোচনা। এছাড়া মাইক্রোবায়োলজি রয়েছে, মাইক্রোবায়োলজি অণুজীব নিয়ে আলোচনা। এমব্রায়োলজি কি, এমব্রায়োলজি হচ্ছে ভ্রূণ নিয়ে আলোচনা, ভ্রূণতত্ত্ব, বিভিন্ন প্রাণীর যে ভ্রূণ কীভাবে গঠিত হচ্ছে, তারা কিভাবে বড় হচ্ছে বা কিভাবে পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তরিত হচ্ছে, সেই সম্পর্কে আলোচনা। ইকোলজি, পরিবেশ নিয়ে আলোচনা। ঠিক আছে, এই গেল আমাদের বিভিন্ন জীববিদ্যার বিভিন্ন শাখা। এরপর এটাও জীববিদ্যার শাখা নিয়েই আলোচনা, কিন্তু এর সাথে জড়িয়ে আছে কি পেশা, বিভিন্ন পেশা এর সাথে জড়িয়ে আছে।
প্রথমে আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচার আমরা সবাই আমরা যারা যে যে পরিবেশে বড় হয়েছি সেখানে আমরা এগ্রিকালচার সম্পর্কে জানি, অর্থাৎ কৃষিকাজ। কৃষিকাজ কিভাবে হয় বা কিভাবে আমরা কৃষিকাজকে উন্নত করতে পারি বা কৃষিকাজ কোথায় কিভাবে আমরা সেটাকে মডারেট করতে পারি সেগুলো নিয়ে আলোচনা। হর্টিকালচার উদ্যানবিদ্যা, যারা নার্সারি করেন তারা জানেন এই বাগানের চর্চা কিভাবে করলে আমরা সেটাকে আরও ফলপ্রসূ এবং বিজ্ঞানসম্মত করে তুলতে পারবো, সেটা হচ্ছে হর্টিকালচার। ফরেস্ট্রি, বন কিভাবে সুরক্ষিত করব, বন কতটা দরকার, কতটা জায়গা জুড়ে দরকার বা তার কি কি বৈশিষ্ট্য রয়েছে তৈরি করতে গেলে একটা বন, সেগুলো নিয়ে আলোচনা। ফার্মাকোলজি, ওষুধ সংক্রান্ত, ভ্যাকসিন ইত্যাদি এগুলো নিয়ে আলোচনা করা হয়, মানে আলোচনা করা নয়, মানে এগুলো নিয়ে কাজ করা হয় ফার্মাকোলজিতে। তারপর হচ্ছে ব্যাকটেরিওলজি, শুধুমাত্র ব্যাকটেরিয়া নিয়ে যারা পড়াশুনো করেন তারা। প্ল্যান্ট ব্রিডিং, গাছ কীভাবে মানে ওই কলম গাছ বা নতুন গাছ কীভাবে, বিভিন্ন হাইব্রিড গাছ কীভাবে তৈরি হবে তাই। পিসিকালচার, মাছের চাষ। সেরিকালচার কি? সেরিকালচার হচ্ছে সেরিকালচার হচ্ছে রেশমের চাষ। এপিকালচার কি? এপিকালচার হচ্ছে মৌমাছির চাষ। তারপর প্যারাসাইটোলজি রয়েছে, এন্টোমোলজি রয়েছে, যেটা হচ্ছে এন্টোমোলজি কি? এন্টোমোলজি হচ্ছে বিভিন্ন জীব বা বিভিন্ন ধরনের তোমার কীটপতঙ্গ নিয়ে আলোচনা। এরপর রয়েছে অর্নিথোলজি, পাখি সম্পর্কীয় আলোচনা। ম্যালাকোলজি, এবার এটা হচ্ছে মুখ সংক্রান্ত আলোচনা। এই গেল তোমার অ্যাপ্লাইড বায়োলজির বিভিন্ন যে আসপেক্টসগুলো সেগুলো। এবার এগুলোকে কিভাবে কাজে লাগানো হয়েছে বিভিন্ন পেশায়। প্রথমে আমরা দেখব মলিকুলার বায়োলজি। মলিকুলার বায়োলজি মানে তার মধ্যে থাকবে, আমরা জানি যে জেনেটিক্স বা বিভিন্ন মলিকিউলস কিভাবে কাজ করছে শরীরে এবং তারা কিভাবে উৎসেচক তৈরি করছে, তারা কিভাবে হরমোন তৈরি করছে, এই সমস্ত কিছু মলিকুলার বায়োলজির আন্ডারে পড়ে। অর্থাৎ তোমরা যদি বায়োলজি নিয়ে যাও, তাহলে তোমরা যদি বায়োলজি নিয়ে পড়ো তাহলে তোমরা দেখতে পাবে মলিকুলার বায়োলজি নিয়ে এখন প্রচুর কাজ হচ্ছে। এরপর আসছি বায়োটেকনোলজি। এই মুহূর্তে তো বায়োটেকনোলজির একটা বড় জায়গা রয়েছে, আমরা সবাই অপেক্ষা করে আছি যে ভ্যাকসিন কবে আসবে, করোনার ভ্যাকসিন কবে আসবে। তো এই ভ্যাকসিনটা বানাচ্ছেন কারা? এই যারা বায়োটেকনোলজি নিয়ে কাজ করছেন তারা ভ্যাকসিনটা তারাই বানাচ্ছেন। ভ্যাকসিন, বায়োগ্যাস, অ্যান্টিবায়োটিক, বিভিন্ন রোগের যে অ্যান্টিবায়োটিক যেটা করোনার চিকিৎসায় ভীষণভাবে কাজে লাগছে, সেই অ্যান্টিবায়োটিক যে বানানো, এটা সবাই এই বায়োটেকনোলজি নিয়ে যারা পড়াশুনো করেছেন তারা এই ব্যাপারটা নিয়ে মানে প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছেন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কিভাবে আমরা নতুন নতুন জীব তৈরি করতে পারবো বা কিভাবে আমরা একটা প্ল্যান্টকে রিপ্রোডিউস তৈরি করলে সেটা বিভিন্নভাবে আমরা তার থেকে সুফল পাবো, সেটা নিয়ে আলোচনা। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কি না, একটা জীবের সাথে সেই একটা জীবের একটা অপত্য এবং একটা পিতৃজন্য জীবের মধ্যে তো ডিএনএর একটা সাযুজ্য রয়েছে, অর্থাৎ আমরা জানতে পারি যে এর যে প্যারেন্টের সাথে এর কী লিঙ্ক সেটা আমরা জানতে পারবো এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে। এটা নিয়ে কিন্তু প্রচুরই পড়াশুনো হচ্ছে, কারণ এটার সাথে ইভলিউশনের একটা যোগ রয়েছে, অর্থাৎ বিবর্তনের একটা যোগ রয়েছে, প্রাণ কিভাবে সৃষ্টি হলো তার একটা যোগ রয়েছে। এরপর আসবো আমরা ফরেনসিক সায়েন্স। ফরেনসিক সায়েন্স, তোমরা সবাই ক্রাইম থ্রিলার দেখতে ভালোবাসো, সেখানে ফরেনসিক সায়েন্স নিয়ে তোমরা দেখেছো ফরেনসিক অফিসার আছেন, তারা বিভিন্ন কাজ করেন, তো দেখতে খুব খুব মনে হয় যে খুব কঠিন কাজ। অ্যাকচুয়ালি হ্যাঁ, কঠিনই কাজ, কিন্তু জীবনবিজ্ঞান, কেমিস্ট্রি এই সমস্ত কিছু মিলিয়ে তারা কি করেন না, তারা বিভিন্ন অপরাধ বা বিষ থেকে শুরু করে বিভিন্ন কিভাবে তাকে মারা হয়েছে বা কীরকমভাবে খুন হয়েছে বা কীভাবে এই অপরাধটা ঘটিত হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে যারা পড়াশুনো করেন এবং সেই ব্যাপারটা নিয়ে যারা কালচার করেন তারা ফরেনসিক সায়েন্সের আন্ডারে পড়েন। ফার্মাসি, ওষুধের ক্ষেত্রে সার্জারি, আমরা ডাক্তারবাবুরা অপারেশন করে আমাদেরকে সুস্থ করে তোলেন সেটা। নার্সিং আজকাল খুব একটা বড় পেশা, নার্সিংয়ে প্রচুর জন নার্সিং পড়তে যাও তোমরা, বিশেষ করে মেয়েরা পড়তে যাও, তো নার্সিংও জীবন বিজ্ঞানেরই একটা বড় পার্ট। এই গেল আমাদের অ্যাপ্লাইড বায়োলজি। তো এরপর আমরা অ্যাপ্লাইড বায়োলজিতে আমরা দেখলাম যে পেশার বিভিন্ন পেশার একটা যোগাযোগ দেখলাম বায়োলজির সাথে, কীরকমভাবে আমরা আলোচনা করছি আর কি।
এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর পার্থক্য। এটা ছোটবেলা থেকেই পড়ে এসছো, এটা তোমরা একটু নিজেরা দেখে নেবে, বইতেই রয়েছে। উদ্ভিদ এবং প্রাণীর নির্ভরশীলতা তোমরা জানো যে উদ্ভিদের সাথে প্রাণীর একটা বড় নির্ভরশীলতা রয়েছে। সেটা হতে পারে মিথজীবী, সেটা মিথজীবিতার মাধ্যমে, সেটা হতে পারে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান নিয়ে, সেটা হতে পারে যে উদ্ভিদের যে পরাগযোগ সেটা বিভিন্ন প্রাণীর মাধ্যমে ঘটে থাকে। প্রাণীদের পুষ্টিতে উদ্ভিদের একটা বড় যোগাযোগ রয়েছে, কারণ উদ্ভিদই একমাত্র স্বভোজী প্রাণী যারা মানে সূর্যালোক থেকে ডিরেক্ট খাদ্য তৈরি করে, এবং সেই খাদ্যই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা গ্রহণ করে থাকি। তো জীববিদ্যার যে বিভিন্ন স্কোপের মধ্যে আমরা জানি যে বিভিন্ন মানে মানে আমরা নিজেরা যে কাজ করতে পারি, কৃষিকাজ থেকে শুরু করে মৌমাছি চাষ, পোলট্রি, এসব তো রয়েছেই, এসব তো জানো। কিন্তু চিকিৎসাবিদ্যাও রয়েছে তার মধ্যে, যেটা এছাড়াও কি রয়েছে, এছাড়া রয়েছে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিভিন্নভাবে কাজে লাগছে, জনস্বাস্থ্য রক্ষা, তারপর রোগ প্রতিরোধে আমরা দেখতে পাচ্ছি যে জীবন বিজ্ঞানের একটা বড় স্কোপ রয়েছে পেশায়। এছাড়া তোমার রয়েছে মাইক্রোবায়োলজি দিয়ে আমরা জানতে পারছি বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, অণুজীব সংক্রান্ত ব্যাপারে, তাদের গঠন সংক্রান্ত ব্যাপারে, তাদের তাদের বৈশিষ্ট্য, তাদের ক্ষমতা বা তাদের উইক পয়েন্ট, সমস্ত কিছু নিয়ে আমরা জানতে পারছি এই এর মাধ্যমে, এবং এটা একটা বড় পেশা হিসেবে এটা অ্যাপ্লাইড সায়েন্সের আন্ডারেই পড়ছে। এছাড়া রয়েছে বিভিন্ন কনজারভেশন, বন সুরক্ষা, এই সমস্ত কিছুর সাথে কিন্তু বায়োলজি জড়িয়ে আছে, এবং পেশা হিসেবে জড়িয়ে আছে, এবং সাবজেক্ট হিসেবে নিজে জড়িয়ে আছে। এই হলো আজকের ক্লাস। এর পরের দিন আমরা যেটায় যাব সেটা হচ্ছে জীবের বৈচিত্র্যতা বা ডাইভার্সিটি অফ লাইফ, ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম, তার আন্ডারে ট্যাক্সোনমি, সিস্টেমেটিক্স রয়েছে, ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম রয়েছে, আর সায়েন্স অফ লাইফ রয়েছে। ঠিক আছে, তো তোমাদের নিশ্চয়ই বেশ কিছু প্রশ্ন থাকবে, সেগুলো আমাকে জানাবে। এই রইল আজকের ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে, আবার দেখা হবে।